আজকে আমরা পড়ব সাধুরীতি ও চলিত রীতি। সাধুরীতি কাকে বলে? সাধু ভাষা যে রীতিতে লেখা হয় বা যে নিয়মে লেখা হয় তাকে সাধুরীতি বলে। আর চলিত ভাষা যে নিয়মে লেখা হয় তাকে চলিত রীতি বলবো আমরা। এবার সাধু ভাষা আর চলিত ভাষা এই দুটো কোন ভাষা? সাধু ভাষা হচ্ছে 19 শতকে অর্থাৎ 1800 খ্রিস্টাব্দে যখন বাংলা ভাষায় লেখালেখি খুব প্রচলিত হতে মানে লেখালেখির প্রয়োজনীয়তা গুরুত্ব বোঝা যায় এবং লেখালেখির একটা আবহ তৈরি হয়, তখন সংস্কৃত ভাষা থেকে সরাসরি আগত শব্দ বা সংস্কৃত ব্যাকরণ বিধি ওপরে নির্ভর করে যে লেখালেখি চর্চা শুরু হয় তাকেই আমরা বলবো সাধু ভাষা। ঠিক আছে? যেহেতু সে সময় সংস্কৃত শিক্ষিত মানুষের সংখ্যা বেশি ছিল, সেই জন্য সেই ভাষায় সংস্কৃত রীতিনীতির ব্যবহার বেশি এবং সেই সংস্কৃত রীতিনীতির ওপরে নির্ভর করে লেখা হতো। তাহলে 1800 খ্রিস্টাব্দে সংস্কৃত ব্যাকরণ রীতির ওপরে নির্ভর করে যে ভাষা লেখা হয়েছিল বা যে গদ্য রচনা করা হয়েছিল তাকেই আমরা বলবো সাধু ভাষা। ঠিক আছে? সংস্কৃত ব্যাকরণের উপর নির্ভর করে গদ্য রচনা। এবার সংস্কৃত ভাষার উপরে নির্ভর করে গদ্য রচনা শব্দটার মধ্যে কি বোঝাতে চাইছে? যেমন আমরা এই শব্দ ভাণ্ডার শেখার সময় কয়েকটি শব্দ পড়েছিলাম। একটা হচ্ছে তৎ, সম, আর একটা হচ্ছে তদ, ভব, একটা অর্ধ তৎসম, আর একটা দেশি, আর একটা বিদেশি। এইরকম বহু শব্দ আমাদের চারপাশে আছে। তৎসম এখানে মানে তার সমান, তার সমান। এখানে তার মানে হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতের সমান, অর্থাৎ তৎ মানে তার মানে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত থেকে আগত যে শব্দ তাকে আমরা বলি তৎসম শব্দ। এই সাধু রীতিতে লেখার যে সমস্ত বই বা লেখা পাওয়া যায় সেগুলোতে এই তৎসম শব্দের ব্যবহার খুব বেশি পাওয়া যায়, কারণ সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী যে শব্দগুলো আসছে সেই শব্দগুলোই এখানে ব্যবহার করা হচ্ছে। তাই সেখানে তৎসম শব্দ, যেগুলো আমরা আমাদের ব্যবহারিক জীবনে ব্যবহার করি না যে সমস্ত শব্দ, সেই শব্দগুলো এর মধ্যে আসছে। এবার তারপরে কি বলছে, যেমন ধরো উদাহরণস্বরূপ বলি অশ্বচালনা। এই শব্দটা তৎসম শব্দ, তাই তো? এরকম অশ্বচালনা, তরঙ্গ, প্রদোষকাল, এই বিভিন্ন সংস্কৃত শব্দের ব্যবহার হয়। এখানে একটা নিয়ম এই। দ্বিতীয় নিয়ম হচ্ছে তোমার এই রীতিতে বাক্য গঠন সবসময় নির্দিষ্ট নিয়ম মেনে হয়। যেমন ধরো আমাদের বাক্য গঠনের নিয়ম কর্তা,
যোগ হচ্ছে এই তো তোমার ক্রিয়া, তাই তো? প্রথমে কর্তা তারপরে ক্রিয়া হবে, বা কর্তা কর্ম ক্রিয়া। যদি ধরো আমি খাইয়ে আছি বা খেলিতেছি, অর্থাৎ কর্তা তারপরে ক্রিয়া। কর্তা কর্মক্রিয়া, আমি ভাত খাইয়াছি, তাই তো? আমাদের এই যে নিয়ম, হ্যাঁ, সব সময় এই নিয়ম মেনে বাক্য গঠন করা হবে। হুম, কোনো বাক্যই নিয়মের বাইরে যাবে না। আর সাধু ভাষায় এই সমস্যমান পদের ব্যবহার অনেক বেশি। সমস্যমান পদ আমরা সমাসে পড়েছি। সমস্যমান পদ বা সমাসবদ্ধ পদ, যেমন ধরো এই অশ্বচালনা, আমরা যদি সাধু ভাষায় না লিখে অশ্বচালনাটা আমরা চলিত ভাষায় লিখতাম, তাহলে আমরা বলতাম ঘোড়া চালানো, তাই তো? তো এই বা ঘোড়ায় চড়া, এই বিভিন্ন শব্দ বন্ধনী ব্যবহার করতাম, এই শব্দটাকে ভেঙে ব্যবহার করতাম। তো এখানে সর্বদাই এই ধরনের শব্দই ব্যবহার হয়। আর সর্বনাম ক্রিয়াপদ এইগুলোর পূর্ণ রূপ ব্যবহার করা হয়, যেমন ধরো তাহাকে, তাহার, তাহাকে। হুম, বা ধরো করিতেছে, যাইতেছে, খাইতেছে, করিতেছেন কি করিতেছে, এই পূর্ণ রূপ ব্যবহার করা হয়। আর অলংকার, শব্দালংকার বলো, অর্থালংকার বলো, সবগুলোই সাধু ভাষায় ব্যবহার করা হবে যেহেতু, এবং অলংকার অনেক বেশি ব্যবহার করা হয়। সাধু ভাষায় যে সমস্ত লেখা আমরা পড়ি সেই লেখায় দেখব শব্দালংকার বা অর্থালংকার, শব্দের অলংকার যাকে বলে, সেগুলো বেশি ব্যবহার করা হয়। এখন বলবে যে শব্দালংকার কোনগুলো। এবার সেক্ষেত্রে আমি একটি পড়া পড়ছি, তাহলেই বুঝতে পারবে একটা সাধু ভাষার একটা লেখা। ধরো একটা এরকম বলছে যে এই গিরির শিখর দেশ, তোমাদের বইয়েই আছে এটা, হ্যাঁ, এই গিরির শিখর দেশ আকাশ পথে সতত সঞ্চরমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। এই যে এখানে এই গিরির শিখর মানে পর্বতের চূড়া, গিরির শিখর দেশ মানে পর্বতের শিখরের শিখরটা বা শিখর অংশটা আকাশপথে সতত সঞ্চরমান, অর্থাৎ আকাশের দিকে সর্বদা উঠছে বা যাচ্ছে। জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কিত। এই যে নিবিড় নীলিমায় অলঙ্কিত, উপত্যকা মানে এত বেশি অলংকরণ করা হচ্ছে শব্দগুলোর মধ্যে, তো এটা চলিত ভাষায় লেখা শব্দের মধ্যে পাওয়া যায় না। এগুলিকে কোনোটা অর্থালংকার, কোনোটা শব্দালংকার। অর্থালংকার মানে এর অর্থটাকে সুন্দর করার জন্য যে অলংকার ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ। বা ধরো যদি কাল ধর্মে প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয়ে যৎপরণাস্তি পীড়িত হইতে হইবে। যদি এটা চলিত ভাষায় হতো তাহলে এটার এতগুলো অলংকার না বলে সেটা খুব সহজে বলতো যে যদি ভোরবেলা বা সকালবেলা প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হয়, তবে নিরাশ্রয় হয়ে
যৎপরোনাস্তি পীড়িত হইতে হইবে, মানে খুব বাজেভাবে নিরাশ্রয় হয়ে মানে অসহায় অবস্থা হবে, এরকমভাবে মানে খুব সরল বাক্যে সেটাকে বলে ফেলা যেত। কিন্তু যেহেতু এটা সাধু ভাষা, তাই সেটাকে এত বেশি অলংকরণ যোগ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাক্যটাকে উপস্থাপন করতে হচ্ছে। এবার আমরা দেখব যে চলিত ভাষা কাকে বলে। চলিত রীতি বা চলিত ভাষা। আচ্ছা, চলিত মানে চলতি, তাই তো? চলতি কথা থেকে চলিত শব্দটা এসেছে। চলতি মানে, চলতি বলতেই আমরা আমাদের মাথায় প্রথমেই যে শব্দটা আসে সেটা হচ্ছে পথ চলতি, অর্থাৎ যে ভাষা আমাদের চলাচলের ওপরে নির্ভর করে, মানে যে ভাষার সাহায্যে আমরা যোগাযোগ করি বা চলা আমাদের পথ চলতি ভাষা, অর্থাৎ আমরা একজন আর একজনের সঙ্গে ভাব বিনিময় করি যে ভাষার মাধ্যমে, সেই যে ভাষার সাহায্যে আমরা পথ চলি, সেই ভাষাটাকেই আমরা বলবো চলিত ভাষা। এবার চলিত ভাষার কিন্তু অনেকগুলো রূপ আছে। যেমন দেখবে কলকাতার মানুষের এক ধরনের ভাষা, কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী দেখবে ২৪ পরগনার একরকম ভাষা, ২৪ পরগনার কথাই বলছি আমি। বীরভূম বর্ধমানের মানুষের আর এক রকম ভাষা, হ্যাঁ, পুরুলিয়া বাঁকুড়ার আবার আর এক রকম ভাষা। তো এইগুলো সবই বাংলা ভাষা, কিন্তু এই ভাষার আবার বিভিন্ন জায়গায় ভাষার বিভিন্ন রকম রূপ দেখতে পাওয়া যায়, তাই তো? তো আমরা লেখ্য গদ্য বলতে যে ভাষাটা বুঝি, অর্থাৎ যে চলিত ভাষায় আমরা লিখি, গদ্য রচনা করি বা পদ্যও রচনা করি, লেখ্য ভাষা যেটাকে বলি, সেটা হচ্ছে কলকাতার শিক্ষিত জনগণের, শিক্ষিত মানুষেরা, সে কলকাতা বলেই না, কলকাতার চারপাশেও শিক্ষিত মানুষরা যে ভাষায় লেখালেখি করেন, অর্থাৎ আমাদের যেটা লেখার ভাষা সেটা মৌখিক ভাষা, সেটাকে আমরা বলি চলিত ভাষা। মৌখিক ভাষাটা কিভাবে, কোন জায়গার মানুষ বেশি এই ভাষায় কথা বলে, সেটা অবশ্যই কলকাতাতেই বেশি দেখতে পাওয়া যায়। তবে কলকাতা ছাড়াও এখন বিভিন্ন জেলাতেও এই চলিত ভাষা দেখা যায়, বিশেষ করে কলকাতার আশেপাশের জায়গা এবং বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গাতেও এখন এই ভাষাতে মানুষ অনেক বেশি কথা বলে। এমনকি কলকাতায় থাকা মানুষেরাও এই ভাষায় কথা বলে না, এমন মানুষের সংখ্যাও আছে। তো এখানে কি বলছে যে কলকাতার যে রূপটি কলকাতার শিক্ষিত জনগণের মৌখিক সৃষ্ট ভাষার ওপর ভিত্তি করে সাহিত্য রচনার উপযোগী আদর্শ ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কারণ প্রথমে লেখালেখি তো কলকাতাতেই শুরু হয়েছিল। সেই এইখানে যে আমরা 1800 খ্রিস্টাব্দ বললাম, যবে থেকে এই লেখালেখির চলটা খুব বেশি ভাবে বাংলা ভাষায় লেখালেখি করতে হবে, এই তাগিদটা শুরু হয়েছিল, তবে থেকেই প্রথমে তো এখানেই যেহেতু রাজধানী ছিল ব্রিটিশদের, এবং পরবর্তীকালে বিজ্ঞান চর্চা হোক, ভাষা চর্চা, সেগুলো একটা পীঠস্থান হয়ে গেছিল কলকাতা। তো সেই ক্ষেত্রে কলকাতার মানুষের মুখের যে ভাষাটা, শিক্ষিত মানুষের মৌখিক ভাষার দ্বারা যে ভাষা সৃষ্ট হয়েছে, তাকেই আমরা আদর্শ চলিত ভাষা বলতে পারি বা চলিত। ধরো অর্ধ তৎসম শব্দের ব্যবহার এবং দেশি বিভিন্ন বিদেশি শব্দ, হ্যাঁ, বিদেশি বিভিন্ন শব্দ কেন, কারণ আরবি, ফার্সি, ইংরেজি, বিভিন্ন ভাষা থেকে আগত বিভিন্ন শব্দ, সবগুলোই তো বিদেশি শব্দ। তো সেই বিদেশি শব্দ, দেশি শব্দ, আমাদের দেশের পরবর্তীকালে বিভিন্ন শব্দ, যেমন ধরো ধান, ঝাঁটা, এগুলো সংস্কৃত শব্দও নয়, আবার বিদেশি শব্দও নয়, এগুলোকে আমরা বলি দেশি শব্দ। হ্যাঁ, দেশি অর্থাৎ মানুষদের বিভিন্ন কাজের মাধ্যমে, সেই ভাব প্রকাশ করার মাধ্যমে প্রকাশ করতে গিয়ে যে সমস্ত শব্দের সৃষ্টি হয়েছে, সেই শব্দগুলো দেশি শব্দ। অর্ধ তৎসম যেগুলো সংস্কৃত থেকে আগত শব্দ, সেইগুলোকে আবার মানে দেশি রূপ দেওয়ার, মানে মানুষের চলতি ব্যবহারিক জীবনে সেইগুলোর যে রূপ,
পেয়েছে সেইগুলোকে বলা হয় অর্ধ তৎসম। তাহলে এই প্রচলিত শব্দ, এই 3টে শব্দই আমরা আমাদের জীবনে মানে প্রচলিত, বহুল প্রচলিত শব্দ, এই 3টে শব্দের ব্যবহার দেখা যায় এই ইয়ের ক্ষেত্রে, চলিত রীতির ক্ষেত্রে, চলিত ভাষার ক্ষেত্রে। আর 2 হচ্ছে ওইখানে সমাসবদ্ধ পদ ছিল, এখানে বাগধারার ভীষণ ব্যবহার দেখতে পাওয়া যায়। বাগধারা কোনগুলো? যেমন ধরো, যেমন কর্ম তেমন ফল, হ্যাঁ, তারপরে হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, তারপরে কি বেল পাকলে কাকের কি, এই বিভিন্ন শব্দ যেমন আমরা আমাদের কথা বলার মধ্যে দিয়ে ব্যবহার করি, এই শব্দ বন্ধনী, সেগুলো সাধু ভাষায় দেখতে পাওয়া যেত না, এগুলো চলিত ভাষার রীতিতে দেখতে পাওয়া যায়, বা চলিত রীতির ক্ষেত্রে এর ব্যবহার যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়। সর্বনাম ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ দেখতে পাওয়া যায়, যেমন ধরো তাকে, ওখানে তাহার ছিল, এখানে তাকে, সে, হ্যাঁ, তার, এগুলো করে, খেলে, হ্যাঁ, এই ধরনের ক্রিয়াপদ, অর্থাৎ পূর্ণ রূপগুলো আর দেখতে পাওয়া যায় না, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ দেখতে পাওয়া যায় এই ক্রিয়াপদ আর সর্বনামের। আর হচ্ছে অনুসর্গগুলো, যেগুলো ধরো সংস্কৃততে এগুলো দ্বারা, হইতে, হইতে, সহিত, এগুলো থাকতো। দ্বারাটা হচ্ছে দিয়ে, বা হইতেটা হচ্ছে হতে, সহিত মানে সাথে, এই বিভিন্ন শব্দও সাথে বা সঙ্গে, হ্যাঁ, এই যে রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে, সবগুলোর অর্থ একই থাকছে, শুধু বাক্যের রীতিটা পরিবর্তন হয়ে গেছে ও হচ্ছে। সাধু রীতিতে বাক্য বিন্যাসের যে নির্দিষ্ট নিয়ম আছে তা চলিত রীতিতে অনেকটাই হয় না। যেমন ধরো, কোনো একটা শব্দ, এখানে যেমন তোমাদের বইয়ে আছে, কোথায় গেলেন তোমার দাদা, তাই তো? এখানে দেখো, তোমার দাদা, দাদা হচ্ছে কর্তা, হুম, তোমার দাদা কর্তা, হ্যাঁ, আর গেলেনটা হচ্ছে ক্রিয়া, কোথায়টা হচ্ছে কর্ম। সাধু ভাষায় হলে তোমার দাদা কোথায় গেলেন, এই রীতিতে হতো, অর্থাৎ আমাদের যে রীতি, কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া, ক্রিয়া সবার শেষে থাকবে। চলিত ভাষায় আমাদের যেহেতু মুখের ভাষা, আমরা আমাদের মতন করে অনেক সময় বলতে থাকি, বা ধরো এই শব্দটা যেরকম বলছে, দাদা তোমার কোথায় গেলেন, হ্যাঁ, তাহলে তোমার দাদাটা একটা রূপ, দাদা তোমার, এটাও আবার মানে একই অর্থ বোঝাচ্ছে, কিন্তু আমরা সাধু ভাষায় এগুলোকে বলবো যে ঠিক হচ্ছে না, হ্যাঁ। তো এই যে রীতি, বাক্য গঠন যে রীতি, সেই রীতিটা সবসময় চলিত ভাষায় আমরা মানে অনুসরণ করি না, যেটা সাধু ভাষায় অনুসরণ না করলেই নয়। আরেকটা বিষয় সাধু চলিত ভাষার মধ্যে বলতে হবে, সেটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ, হ্যাঁ। গুরু চণ্ডালী দোষ কাকে বলে? গুরু এই শব্দটা, গুরু এই শব্দটার মধ্যে বোঝানো হচ্ছে যে ধরো গুরু আর চণ্ডাল, এই দুটো শব্দের ইয়ে করা হচ্ছে। তো এই গুরু চণ্ডালী দোষ বলা হয় কোনো বাক্যের মধ্যে যদি সাধু ভাষা এবং চলিত ভাষা মিলেমিশে থাকে, অর্থাৎ যে বাক্য লেখা হবে সেই বাক্য পুরোটাই তো সাধু ভাষায় লেখা হবে, আর যে বাক্য চলিত ভাষায় লেখা হবে সেটা পুরোটাই চলিত ভাষায় লেখা হবে। এবার কেউ যদি সাধু আর চলিত এই দুটো শব্দ মিলিয়ে মিশিয়ে কোনো বাক্য গঠন করে, তখন সেই বাক্যটি যে ঠিক হয় না, ব্যাকরণ অনুসারে ঠিক হয় না, এবং সেই বাক্যটিকে বলা হয় যে গুরু চণ্ডালী দোষে দুষ্ট বাক্য,
মানে বাক্যটি, এইটা বলা হয়। তো সাধু ভাষা চলিত ভাষার যে পার্থক্য সেটা তো আমি তোমাদেরকে বলেছিলাম। সাধু ভাষায় কি তৎসম শব্দ, চলিত ভাষায় অর্থতৎসম দেশি বিদেশি শব্দ। সাধু ভাষায় সমাসবদ্ধ পদের ব্যবহার, চলিত ভাষায় বাগধারার ব্যবহার। সাধু ভাষায় কর্তা, ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া এই হিসেবে বসবে। বাক্যের বিন্যাসটা সবসময় ব্যাকরণ অনুযায়ী হবে। চলিত ভাষায় সবসময় ব্যাকরণ অনুযায়ী বাক্যের বিন্যাস ঘটবে না, অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম বা কর্তা কর্ম কর্তা ক্রিয়া এই হিসেবেও বসতে পারে। সবসময় কর্তা কর্ম মানে ক্রিয়া এই নীতিতেও বসবে না, আবার সবসময় যে এই নীতিতে বসবে না তেমনটাও নয়। মানে এই বাক্যের যেটা বলতে চাইছে যে ভাবটা, সেই ভাব প্রকাশ করার জন্য যেটা তার মনে হবে সেই রীতিতেই আমরা চলিত ভাষায় বাক্যটাকে প্রতিস্থাপন করতে পারি। আর হচ্ছে এই ক্রিয়া এবং সর্বনাম এবং তোমার বিভিন্ন অনুসর্গের যে রূপ, সেই রূপটা সাধু ভাষায় একরকম, চলিত ভাষায় সেই রূপটারই চলিত রূপ আমরা ব্যবহার করি, তাই তো? এই এতগুলো হচ্ছে পার্থক্য। এবার এখানে যেরকম তোমাদের যেটা দেবে যে সাধু ভাষার চলিত ভাষা কোনো একটি বাক্য সেটি সাধু ভাষায় আছে, সেটিকে চলিত ভাষায় করতে হবে। সাধু ভাষায় যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো যেগুলো সংস্কৃত থেকে আগত শব্দ থাকবে, যেমন ধরো অশ্ব, হ্যাঁ, অশ্ব, ঘোড়া। অশ্ব মানে আমরা ঘোড়া সেটা জানি। হুম, গৃহ মানে বাড়ি, এই একটা পরিবর্তন হবে। হ্যাঁ, সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করতে গেলে আমরা সম শব্দগুলোকে তদ্ভব শব্দের ব্যবহার করব। এই এই ঘোড়া শব্দটা যেমন, বা গৃহ বা বাড়ি, তৎসম শব্দগুলোকে আমরা আমাদের জানা শব্দে পরিবর্তন করে নেব। এবং তার সাথে যেটা হচ্ছে ক্রিয়ার রূপ, অর্থাৎ করিতেছি, যাইতেছি, খাইতেছি, এগুলোকে করে, গিয়ে, খেয়ে এইভাবে ব্যবহার করব। হ্যাঁ, করিতেছিকে করছি, হুম, এইভাবে পাল্টে ফেলবো। এবং তার সাথে আর কি করব, এই দ্বারা, দিয়া, এই সমস্ত কিছু হলে পরে এইগুলোকে দিয়ে, হতে, সঙ্গে, থেকে এরকম করব। আর ক্রিয়ার যে রূপ, ক্রিয়ার রূপটা তো বললাম। আর কর্তার যে রূপ মানে তাহাকে, তাহার, এইগুলোকে তাকে, সে, এই রূপ ব্যবহার করব। এইভাবে আমরা চলিত থেকে সাধু ভাষা বা সাধু ভাষা থেকে চলিত ভাষায় আমরা বাক্য পরিবর্তন করব। যেমন ধরো এখানে দেওয়া আছে, তাহলে কি হবে বলবার দরকার ছিল না। এটা ধরো হবে, যেটা লিখেছে, তাহা হইলে কি হইবে বলিবার দরকার ছিল না। কাল রবিবার, কাল্য রবিবারও হয়, তো আগামীকাল রবিবার এটা হলে আরো ভালো হতো। আগামীকাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। এবার দেখো, আমরা বেরোবো পিকনিকে, এই যে ব্যাপারটা এখানে কিন্তু সাধু ভাষায় যখন করছে তখন পিকনিকে বাহির হইবটা শেষে, অর্থাৎ বেরোবোটা, বেরোবো যেটা লিখেছে সেটা শেষে, যেহেতু সাধু ভাষায় ওই ক্রিয়াপদটা সব সময় শেষে থাকবে, তাই এখানে বলছে যে আগামীকাল ভোরের গাড়িতেই আমরা পিকনিকে বাহির হইব। আজকের মতোই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। হ্যাঁ, আজিকার মতো রাজহাঁসের ডিম জোগাড় করিতে না পারিলেই তো গিয়াছি। এখানে এরকমও হতে পারতো যে আজিকার মধ্যে, সরি, মতো না, আজিকার মধ্যে রাজহংসের ডিম, রাজহংসের ডিমও লেখা যায়। হ্যাঁ, তো এইগুলো নিজের মানে একটু আধটু রাজহংসটা রাজহাঁস হয়ে যেতে পারে, সেটাতে কোনো সমস্যা হবে না। এখানে যেমন আছে, আপনাদিগের এর চলিত ভাষার রূপটি কি হবে? আপনার, আপনি,
আমাদের, আপনাদের। আপনাদিগের মানে আপনাদের, হ্যাঁ। ওদেরকে এর সাধু ভাষার রূপটি কি? উহা, উহাদিগকে। এগুলো সাধু ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হলো ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, সমাসবদ্ধ পদের প্রয়োগ বহুল, সর্বনামের সংক্ষিপ্ত রূপ, অনুসর্গের আধিক্য। এগুলোর মধ্যে কোনটা হবে? সমাসবদ্ধ পদের প্রয়োগ বহুল, কারণ ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ বা সর্বনামের সংক্ষিপ্ত রূপ এগুলো হয় চলিত ভাষায়। অনুসর্গের আধিক্য, এটা সাধু চলিত দুই ভাষাতেই যে খুব বেশি হয় তেমনটা নয়, তবে চলিত ভাষায় অপেক্ষাকৃত আমরা বেশি অনুসর্গ ব্যবহার করি। চলিত ভাষায় দেখতে পাওয়া যায় সমাসবদ্ধ পদ, ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, শব্দালঙ্কারের প্রয়োগ বহুল, তৎসম শব্দের আধিক্য। চলিত ভাষায় সমাসবদ্ধ পদ সাধু ভাষায় দেখতে পাওয়া যায়, ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ চলিত ভাষায় দেখতে পাওয়া যায়, শব্দালঙ্কার তৎসম শব্দ সবগুলোই সাধু ভাষায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এটুকুই। যদি কোনো সমস্যা থাকে আবার বলবে, চেষ্টা করব সমস্যাগুলো তোমাদেরকে বলে নেওয়ার। পরের প্রশ্নগুলো না হয় যদি সময় থাকে তাহলে আমি পরে আলোচনা করব। আজকের মতো এটুকুই। টাটা। ভালোভাবে পরীক্ষা দাও সবাই।